আসসালামু আলাইকুম। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা ছাড়ার কদিন আগেই নিজেই নিজেকে যে ভিভিআইপি ঘোষণা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাটি আদায় করে নিলেন, আগের সব ধরনের রেকর্ড ভঙ্গ করে ১ বছরের জন্য যে সুবিধাটি নিয়েছিলেন, তারেক রহমান সরকার সেটি ৬ মাস কমিয়ে এনেছে। অর্থাৎ তিনি আগের মতন ৬ মাস পর থেকে আর এসএসএফের বিশেষ কোনো নিরাপত্তা সুবিধা পাবেন না, বিশেষ কোনো প্রোটোকল পাবেন না। তাকে যদি বাংলাদেশে থাকতে হয় তাহলে সাধারণ একজন বাংলাদেশি নাগরিক হিসেবেই থাকতে হবে। প্রশ্ন হচ্ছে যে সরকার কেন এ ধরনের একটি সিদ্ধান্ত হঠাৎ করে নিল, যেখানে ডক্টর ইউনূস সরকারের অনেক কর্তা ব্যক্তি, নীতি নির্ধারক বা সাবেক উপদেষ্টাদের কেউ কেউ দেশ ছেড়ে খুব নীরবে চলে যাচ্ছেন। এরকম একটি সুবিধা তাদেরকে দেয়া হচ্ছে অথবা তারা নেওয়ার চেষ্টা করছেন। আর সরকার এ ধরনের একটি সিদ্ধান্ত না নিলেই বা কী হতো, যে ৬ মাসের জন্য যে তার নিরাপত্তা ব্যবস্থাটি রাখা হলো বাকি ৬ মাস কেটে। তৃতীয়ত প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কি করবেন? তিনি দেশে ফিরবেন তো? এরকম নানান ধরনের প্রশ্ন সোমবার দুপুরের পর থেকেই মানুষের মনে উকি দিচ্ছে। নানান ধরনের প্রশ্ন, আমার মনেও একই ধরনের প্রশ্ন। এবং একটি বিষয় আপনাদের একটু নোটিশ করে রাখি, এই দেশে বিশেষ কোনো খবরে এত বিপুল সংখ্যক মানুষ একই সাথে একই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন উচ্ছ্বাস প্রকাশ করেন তার নজির খুব কমই আছে। ডক্টর ইউনূসের ক্ষেত্রে যে বিষয়টি আমরা সোমবার আবারও দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে, মানে সরকারের এই যে সিদ্ধান্তটি, সেই সিদ্ধান্তটির ভূয়সী প্রশংসা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তাদের সেই স্বাভাবিক যে প্রতিক্রিয়াগুলো, ক্ষোভের প্রতিক্রিয়াগুলো সেভাবেই প্রকাশ পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন তার এই সুবিধা ৬ মাস কমিয়ে আনা হলো? যদিও সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যে কেন তার এই সুবিধাটি কমিয়ে আনা হলো, তার কোনো প্রয়োজনও নেই, আমরা জানতেও চাই না, যেটি বাস্তবতা। কিন্তু তারপরেও মানুষের মনে তো প্রশ্নগুলো উকি মারে। এবং যেটি জানতে পারলাম, এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে প্রশাসনিক সর্বোচ্চ পর্যায় থেকে, অর্থাৎ সরকারের শীর্ষ মহল থেকে। অনেকের ধারণা যে ২০২৫-এর মধ্য জুনে লন্ডনে আমাদের আজকের প্রধানমন্ত্রী, তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর ইউনূসের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠককে কোনো এক বিশেষ চুক্তি হয়ে থাকতে পারে, যার কারণে তারেক রহমান মেনে নিতে বাধ্য হয়েছিলেন ডিসেম্বর থেকে ২০২৬-এর ফেব্রুয়ারির নির্বাচনের তারিখটি বা সময়টি। কী সেই চুক্তি ছিল তা মানুষ নিশ্চয়ই স্পষ্ট করে কিছু বলতে পারবে না, যেহেতু এটি সবারই ধারণা। সম্ভবত সেই চুক্তি অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার কথা বা প্রতিশ্রুতি পূরণ করেননি, কিছুই করতে পারেননি। দ্বিতীয়ত, ডক্টর ইউনূসকে কেন্দ্র করে ডিপ স্টেটের খেলা যে চলছে নতুন করে, তাকে কেন্দ্র করে এই সরকারকে আবারও একটি বিশেষ শক্তি যে অস্থিতিশীল করার একটা পায়তারা শুরু করেছে মাত্র ২ মাস যেতে না যেতেই, সেদিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্ভবত একটি হলুদ কার্ড দেখানো আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে। হলুদ কার্ড কেন? যেহেতু এই সুবিধাটি এর আগে সাবেক সরকার প্রধানরা যা নিয়েছেন ৩ মাসের জন্য, এসএসএফের প্রোটোকল নিয়েছেন, তিনি নিয়েছিলেন ১ বছরের জন্য, সেখান থেকে কাট করে ৬ মাস রাখা হয়েছে। ৩ মাসও তো করতে পারত। এটি সম্ভবত একটি ইয়েলো সিগন্যাল। তৃতীয়ত হচ্ছে যে যেহেতু তিনি ১ বছরের জন্য এই সুবিধাটি নিয়েছিলেন, এইটিকে অনেকে সংবিধান লঙ্ঘন করা বা নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করছিলেন, যথেষ্ট সমালোচনার মুখে পড়েছিলেন। আমাদের প্রধানমন্ত্রী নিজেই সরকার সমালোচনার মুখোমুখি হচ্ছিল যে কেন এই সুবিধাটি তার ক্ষেত্রে বহাল রাখা হবে। এবং যে প্রথমে বলছিলাম যে তার
মানে ডক্টর ইউনূসের সরকারের অনেক হোমরা চোমরা তারা এর মধ্যে দেশ ছেড়ে পালিয়েছে বা দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার সুযোগ করে নিয়েছে। তাদেরকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে কি না পাহাড় সমান মানে অসংখ্য অভিযোগ থাকার পরেও সেই জায়গা থেকে এটি সরকার করতে পারে, একটা নমুনা দেখাতে পারে যে না আমরা নতুন করে মানে সরকারের মানে ইউনূস সরকারের সাথে কোনো ধরনের গিভ অ্যান্ড টেকের মাধ্যমে ক্ষমতায় আসেনি। চতুর্থত, স্বার্থের সংঘাত এবং নৈতিক প্রশ্নের জায়গা থেকে এটি হতে পারে। কেমন? ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি আগেই বলেছি যে পৃথিবীতে সাম্প্রতিক ইতিহাসে এমন কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আমরা দেখতে পাবো না যে এত অল্প সময়ের মধ্যে আর অন্য কেউ এরকম নির্লজ্জ বেহায়ার মতন নিজে সব ধরনের সুযোগ সুবিধা লুটে নেওয়া, সব থেকে লাভবান হওয়া, সেটি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ক্ষমতা আসার পরে তার বিরুদ্ধে থাকা একের পর এক মামলা প্রত্যাহার করে নিয়েছেন। গ্রামীণ কল্যাণ ট্রাস্টের কর ফাঁকি 666 কোটি টাকা দিতে হবে মর্মে হাইকোর্টে যে রায়, সেটিও বাতিল করা হয়েছে। 2019 সাল পর্যন্ত আয়কর মুক্ত সুবিধা নিয়ে নেওয়া হয়েছে গ্রামীণ ফোনের, এবং আদম ব্যবসার লাইসেন্স থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের শেয়ার কমে নিয়ে আসা, সরকারের 25 ভাগ থেকে 10 ভাগে নামিয়ে আনা, এবং শেষ মুহূর্তে এই যে সুযোগ সুবিধা নেওয়া রাষ্ট্রীয় প্রোটোকল 1 বছরের জন্য নিরাপত্তার নামে। তো এত সব সমালোচনার কিছুটা হলো এই সরকারের উপরে গিয়ে পড়ছিল যেই সরকারের বিরুদ্ধে, যেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে জঙ্গিপনার অভিযোগ, আরও তো অনেক অনেক অভিযোগ, তারপরেও কেন তারা এতটা সেফ এক্সিট পেয়ে যাচ্ছেন অনেকের মতে, সেদিক থেকেও একটা দৃশ্যমান কিছু দেখানোর চেষ্টা হতে পারে এই সিদ্ধান্তের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি দেশে ফিরবেন তো? তার কারণ যতদূর জানি যে তিনি গত 24 এবং 25 মার্চ একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নিতে গিয়েছিলেন জাপানে। আমি যতদূর জানি তিনি এখনও দেশে ফেরেননি, আমার যদি খুব ভুল না হয়ে থাকে, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে তার দেশে ফেরা নিয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হতেই পারে। তার মানে 3 মাস প্রায় হয়ে গেছে, আগামী 3 মাস তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন, বিশেষ নিরাপত্তার জায়গা থেকে এসএসএফের প্রোটোকল পাবেন। 10 আগস্ট তার এই মেয়াদ শেষ হবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারের। সেই জায়গা থেকে তিনি আসবেন কি আসবেন না, এবং সরকার যে কাজটি করলো সেটি নিশ্চয়ই তার জন্য সুখকর কিছু নয়। তিনি নিশ্চয়ই এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ নাখোশ হয়ে উঠেছেন আমাদের তারেক রহমান সরকারের উপরে। অতএব এখনই যদি তিনি আসতে দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন, 10 আগস্টের পর তো দেশে ফিরে আসার কোনো ন্যূনতম সম্ভাবনাই নেই। কারণ তিনি এখন থেকেই মব আতঙ্কে ভুগতে শুরু করেছেন, এটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি। আর সব ভাষা হলেও এটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি যে তিনি এখন মব আতঙ্কে ভুগবেন দেশে আসার ক্ষেত্রে। মবের শিকার হতে পারেন যে কোনো সময়। দেশকে যে তিনি চরম এক অন্ধকারে ডুবে দিয়ে গেছেন, সব ধরনের সুযোগ সুবিধা নিজে লুট করে মানুষের ভাগ্য, মানুষের নিয়তি, মানুষের ভবিষ্যৎ সব তিনি পেছনের দিকে নিয়ে গেছেন। বাংলাদেশের জঙ্গিবাদের চাষ করেছেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান ঘটিয়েছেন, মবকে আইনের তৈরি করেছেন, নিজেকে মবের জনক করে তুলেছেন। নিশ্চয়ই আমরা চাই না যে শুধু তিনি কেন, কেউ যেন মবের শিকার না হন। হামের টিকা নিয়ে যা ঘটেছে, শত শত শিশুকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে জঙ্গিবাদী কার্যক্রমে কী অবস্থা তা জানেন। সারা দেশে মোটামুটি এক ধরনের হাই অ্যালার্ট চলছে জঙ্গিবাদী গোষ্ঠীর হুমকি হামলার আশঙ্কা থেকে। এবং সিনিয়র আইনজীবী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জেরাই খান পান্না, যেটি গণমাধ্যমকে একদিন আগেই বলেছেন, তিনি আশঙ্কার কথা বলেছেন যে ইউনূসের মতো লোক এই দেশের শাসনভার গ্রহণ করেছে, এটি আমাদের জন্য লজ্জাজনক। কোথায় সে আসে না কেন, মব হবে তার উপরে।
তিনিও যদিও বলেছেন যে আমরা চাই না, কিন্তু তিনি যা করে গেছেন প্রাকৃতিক নিয়মেই তো ঠিক পাল্টাটি ফিরে আসার কথা। এবং আমার মনে হয় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হওয়া উচিত জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার জন্য অন্তত এই ক্ষেত্রে। আরেকটি ক্ষেত্রে সেটি হচ্ছে এই যে শত শত শিশু হামের টিকা না পেয়ে বাবা মার কোল শূন্য করে দিয়ে তাদেরকে মৃত্যুকে আলিঙ্গন করতে হলো, এই কারণে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এবং তিনি যেখানেই থাকেন না কেন এই মামলা হওয়ার পরে ইন্টারপোলের সাহায্য নেওয়া উচিত বর্তমান সরকারের। তিনি যেখানেই থাকুন না কেন তাকে ফিরিয়ে আনা উচিত। এরকম একটা জঘন্য শাসক, জঘন্য সরকার প্রধান আমাদেরকে যেন আর দেখতে না হয়, তার জন্য একটা দৃষ্টান্ত শাস্তি এই দেশেই হয়। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।